বন্ধুরা, কলকাতার রসগোল্লার চেয়ে যদি পৃথিবীর বিখ্যাত কিছু থাকে তাহলে তা হলো হাওড়া ব্রিজ। হুগলি নদীর ওপর নির্মিত হাওড়া সেতু কলকাতা এবং হাওড়াকে সংযুক্ত করে। এই সেতুর বিশেষত্ব সম্পর্কে বলতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি বোমা হামলার শিকার হলেও এটি ভারতের উন্নয়নও দেখেছে। এই সেতুটিকে বিশ্বের সবচেয়ে অনন্য এবং রহস্যময় সেতু হিসেবেও বিবেচনা করা হয়। আসলে এই সেতুটি ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়েছিল এবং বলা হয় যে এই সেতুতে একটি চাবিও রয়েছে যা ব্রিটিশরা আজ পর্যন্ত আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। এর পাশাপাশি এই সেতু সম্পর্কে আরেকটি বিষয় খুবই বিখ্যাত যে হাওড়া ব্রিজ প্রতিদিন রাত এবং দিন 12টায় বন্ধ থাকে এবং যদি এটি কোনোদিন 12টার সময় বন্ধ না করা হয় তাহলে 80 বছর ধরে কলকাতার পরিচয় হয়ে থাকা এই সেতুটি চোখের পলকে ধুলোয় পরিণত হবে। কিছু মানুষ বিশ্বাস করেন যে হাওড়া ব্রিজ ও বলিদানের প্রথার সাথে সম্পর্কিত। যাই হোক, আপনি জেনে অবাক হবেন যে সাধারণত সেতুটি স্তম্ভের ওপর স্থাপিত হলেও হাওড়া ব্রিজের নিচে আপনি একটিও স্তম্ভ দেখতে পাবেন না। এছাড়াও এই সেতু নির্মাণে নাট বল্টুও ব্যবহার করা হয়নি। এখন ভাবার বিষয় হলো একটি স্তম্ভ ছাড়া আজ পর্যন্ত এই সেতুটি কিভাবে দাঁড়িয়ে আছে। হাওড়া ব্রিজের আসল সত্য কি? বন্ধুরা, যদি তোমরাও এই হাওড়া ব্রিজের ইতিহাস জানতে চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অপেক্ষা করো। বন্ধুরা, হাওড়া ব্রিজের ইতিহাস জানার আগে আসুন জেনে নিই কেন এই ব্রিজটি দুপুর 12টায় এবং রাত 12টায় বন্ধ করে দেওয়া হয়। আসলে এখানকার স্থানীয় মানুষ বিশ্বাস করেন যে এই সেতুটি তৈরি করার প্রকৌশলীরা এই সেতু সম্পর্কে সতর্ক করেছিলেন যে যখনই এই সেতুটি ভেঙে পড়বে তখন 12টা হবে, কিন্তু সেই প্রকৌশলীরা বলেননি যে সেই সময়টি দিনে 12টা হবে নাকি রাত 12টাই হবে। তাই বিভ্রান্তর কারণেই যখনই ঘড়িতে 12টা বাজে হাওড়া ব্রিজ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। বন্ধুরা, যদি আমরা হাওড়া ব্রিজের ইতিহাস নিয়ে কথা বলি তাহলে বলি 1944 সালের আগে হাওড়া এবং কলকাতার মধ্যে প্রবাহিত হুগলি নদীর ওপর কোনো সেতু ছিল না। সেই সময় মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য নৌকার সাহায্য নিত, কিন্তু 1871 সালে কলকাতা ট্রাস্ট প্রতিষ্ঠিত। সেই ট্রাস্টের অধীনেই হাওড়ার প্রথম ভাসমান সেতু নির্মাণের ভার দেওয়া হয় এবং 1871 সালে হাওড়া ব্রিজ আইন পাশ করে এই ট্রাস্টকেই সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়। বন্ধুরা, কলকাতা এবং হাওড়াকে সংযুক্তকারী এই সেতুটি তৈরি করতে 3 বছর সময় লেগেছিল এবং 1874 সালে এই সেতুটি মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। যাই হোক, এখানে লক্ষণীয় বিষয় হলো যে এখানে একটি প্লেন্টুন সেতু ছিল যাকে হিন্দিতে পিপা সেতু বলা হয়। এই পিপা সেতুটি 22 লক্ষ টাকার ব্যয়ে নির্মিত হয়েছিল। এখন প্রশ্ন হলো, যখন হুগলি নদীর ওপর ইতিমধ্যেই একটি সেতু ছিল তাহলে তার জায়গায় আরেকটি সেতু অর্থাৎ হাওড়া সেতু নির্মাণের প্রয়োজন হয়ে পড়ল কেন? আসলে সেই সময় যখনই কোনো জাহাজ হুগলি নদীর মধ্যে দিয়ে যেত তখন এই পিপা সেতুটি মাঝখান থেকে খুলে দিত যাতে জাহাজটি এগিয়ে যেতে। 1 বছরের সেতু থেকে সর্বমোট টোল আদায় করা হয় 38,11,000 টাকা। বছরে কমপক্ষে 1.5 লক্ষ টাকা টোল আদায় করা হয়েছে সেই সময়। তবে ভাসমান সেতুর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল জাহাজ স্টিমার যাতায়াতের ব্যবস্থা। জাহাজ গেলেই গাড়ি চলাচলের জন্য সেতু বন্ধ হয়ে যেত। যানজটের বহন বাড়ত দিনের বেশিরভাগ সময়, কারণ দিনের বেলাতেই কেবল সেতু খোলা যেত। জাহাজ গেলেই গাড়ি চলাচলের জন্য সেতু বন্ধ হয়ে যেত। যান জঞ্জাটের বহনও বাড়ত দিনের বেশিরভাগ সময়, কারণ দিনের বেলাতেই কেবলমাত্র খোলা যেত। এই ব্যবস্থা চলে 1906 সাল পর্যন্ত। তারপর রাতেও জাহাজের জন্য সেতু খুলে দেওয়ার ব্যবস্থা হয়। তাতে আগে যেখানে দিনে 24 বার সেতু খুলতে হতো তা কমে যায়, দিনে মাত্র 4 বার সেতু খুললেই কাজ মিটে যেত। আর তারপর 1906 সালে যখন হাওড়া স্টেশন তৈরি হয় তখন এই সেতুতে মানুষের চলাচল বৃদ্ধি পায় এবং যখন জাহাজকে সেতুর নিচ দিয়ে যেতে হতো তখন মাঝখান থেকে সেতুটি খোলার পর এখানে প্রচুর মানুষের ভিড় জমে যেত। এই সমস্যা এড়াতে পিপা ব্রিজটি সরিয়ে হুগলি নদীর ওপর একটি ভাসমান সেতু তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে সেতুর নিচে জাহাজ চলাচল সহজে করা যায়। কিন্তু ভাসমান সেতুটি তৈরি হওয়ার আগে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, যার কারণে ভাসমান সেতু নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। তবে প্রথম
প্রথম বিশ্বযুদ্ধের পর আবার সেতুটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং 1922 সালে নিউ হাওড়া ব্রিজ কমিশন গঠন করা হয় এবং সেতুটি নির্মাণের জন্য একটি দরপত্র জারি করা হয়। সেই সময় একটি জার্মান কোম্পানি টেন্ডারের জন্য সর্বনিম্ন দর দিয়েছিলেন, কিন্তু বিষয়টি এড়িয়ে যাওয়ার আগেই জার্মানি এবং ব্রিটেনের মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয়, যার কারণে 1945 সালে ব্রিটিশ সরকার জার্মানি কোম্পানির সাথে সেতু নির্মাণের চুক্তি বাতিল করে। সংশোধনী নামে একটি বিল পাশ করা হয় এবং দ্য ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জোসেফ নামে একটি নির্মাণ সংস্থাকে চুক্তিটি দেওয়া হয়। চুক্তি দেওয়ার পাশাপাশি ব্রিটিশরা আরো নির্দেশ দিয়েছিল যে তারা যে সেতুটি তৈরি করতে চলেছে তার নিচে যেন অসংখ্য পিলার না থাকে, যাতে সেতুর নিচ দিয়ে যাতায়াতকারী নৌকোগুলিকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে। অনেক চিন্তা ভাবনার পর প্রকৌশলীরা সেতুর নকশা প্রস্তুত করেন, যেখানে তারা মাত্র 4টি স্তম্ভ তৈরি করেন এবং সেতুর উভয় প্রান্তে এই স্তম্ভগুলি স্থাপন করতে বলে। ব্রিটিশরা সেতুর এই নকশাটি খুব পছন্দ করেছে এবং এইভাবে হাওড়া সেতু নির্মিত হয়েছে। বন্ধুরা, পুরো হাওড়া ব্রিজটি নদীর ওপর এবং ধারে নির্মিত। 80 ফুট উচ্চতার দুটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। সেতু দুটির স্তম্ভের মধ্যবর্তী দূরত্ব 1500 ফুট, কিন্তু তা সত্ত্বেও হাওড়া সেতু বছরের পর বছর ধরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, যদি আমরা এই সেতুর নাম নিয়ে কথা বলি তাহলে আপনাদের অবগতির জন্য বলি যে 1965 সালে 14 জুন গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এর নামকরণ করা হয়েছিল রবীন্দ্র সেতু, কিন্তু এটি এখনো হাওড়া সেতু নামে মানুষের কাছে বিখ্যাত। এবার আসুন জেনে নেওয়া যাক হাওড়া ব্রিজ আসলেই বলিদান প্রথার সাথে সম্পর্কিত কিনা। আসলে আমাদের দেশ ভারতে গ্রামে শহরে আপনি অবশ্যই বৃদ্ধদের মুখ থেকে এই গল্পটি শুনতে পাবেন যে যখনই কোনো বড় সেতু বা বাঁধ তৈরি করা হয় বা পুকুর খনন করা হয় তখন সেখানে মানব বলিদান করা প্রয়োজন হয়। আসলে মানুষ বিশ্বাস করে যে যদি মানব বলিদান না দেওয়া হয় তাহলে সেই কাজ সফল হয় না। বন্ধুরা, হাওড়া ব্রিজের সবচেয়ে বিশেষ দিক হলো এটি তৈরিতে নাট এবং বোল্ট ব্যবহার করা হয়নি, বরং এই সেতুটি তৈরি করার সময় স্টিলের প্লেটগুলিকে সংযুক্ত করার জন্য ধাতু দিয়ে তৈরি ব্রেক অর্থাৎ রিভেট ব্যবহার করা হয়েছিল। আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই সেতুটি তৈরি করতে 26,500 টন ইস্পাতের প্রয়োজন হয়েছিল, যা ব্রিটেন থেকে আনা হয়েছিল। কিন্তু একই সময়ে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, যার কারণে ব্রিটেন থেকে ইস্পাত আমদানি বন্ধ হয়ে যায় এবং আজ এটি বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম এবং ব্যস্ততম ক্যান্টিলেভার সেতু। মানুষের মতে যে কোনো বড় নির্মাণ কাজের জন্য ত্যাগ স্বীকার করা প্রয়োজন। ত্যাগ ছাড়া এই কাজ সম্পন্ন করা সম্ভব নয় এবং সম্পন্ন হলেও এটি বেশি দিন স্থায়ী হবে না। কলকাতার হাওড়া ব্রিজ সম্পর্কেও একই গল্প প্রচলিত। মানুষ বিশ্বাস করে যে হাওড়া সেতু নির্মাণের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। মানুষ ত্যাগ স্বীকার করেছে, কিন্তু এই খবরটি আসলে একটি গুজব। যে দেশেরই সরকার হোক না কেন তারা কখনোই এই ধরনের ভুল কাজ প্রচার করতে পারে না। যদি তারা তা করে তাহলে সেতু নয়, সেই সরকার অবশ্যই এক ধাক্কায় ভেঙে পড়বে। আচ্ছা, ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাওড়া ব্রিজ ও বোমা হামলার শিকার হয়েছিল। আসলে যা ঘটেছিল তা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এবং চীনের মধ্যে একটি যুদ্ধ চলছিল এবং এই যুদ্ধে ব্রিটেন এবং আমেরিকা চীনকে সমর্থন করেছিল। তারা চীনকে যুদ্ধ সামগ্রী সরবরাহ করেছিল, যার জন্য তারা যে রুটটি ব্যবহার করেছিল তা ভারতের মধ্যে দিয়ে যেত। এমন পরিস্থিতিতে যদি জাপান এই সরবরাহ শৃঙ্খল ভেঙে ফেলতো তাহলে ব্রিটেন এবং আমেরিকা তাদের পণ্য চীনে পৌঁছে দিতে পারত না। এই চিন্তা ভাবনা নিয়ে জাপান রাতে কলকাতায় বোমা ফেলেছে। জাপানের লক্ষ্য ছিল হাওড়া ব্রিজ এবং বন্দর, যা সেই সময় বৃহত্তম সেতুর তালিকায় 3 নম্বরে ছিল। 1942 থেকে 1944 সাল পর্যন্ত জাপানের মধ্যরাতে চালানো এই বোমা হামলায় কলকাতার অনেক ভবন ধ্বংস হয়ে যায়। জাপান অনেকবার কলকাতা আক্রমণ করেছিল, কিন্তু ভাগ্যক্রমে হাওড়া ব্রিজ প্রতিবারই পালিয়ে যায়। একবার এই বোমাটি সেতুর খুব কাছে পড়েছিল, কিন্তু সেই সময়ও সেতুর কোনো বড় ক্ষতি হয়নি। বন্ধুরা, হাওড়া ব্রিজ সম্পর্কে বলা হয় যে এর আরেকটি চাবি আছে যা ব্রিটিশরা এখনো পর্যন্ত ভারতে ফেরত দেয়নি, কিন্তু বলা হয় যে এই বিষয়টি এতটাই সত্য যে এর কোনো দৃঢ় প্রমাণ কারোর কাছে নেই। যদি এটি সত্য হয় তবে আমাদের মেনে নিতে হবে যে ব্রিটিশরা অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই সেতুটি প্রস্তুত করেছে। মানুষ বিশ্বাস করে যে সেই চাবির সাহায্যে হাওড়া ব্রিজ মাঝখান থেকে খুলে দেওয়া যাবে, যাতে বড় বড় জাহাজও সহজেই এই সেতুর নিচ দিয়ে চলতে পারে। যাই হোক বন্ধুরা,
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।